হ্যালো এভরিওয়ান। কিছু পেশেন্ট আমাদেরকে বুকে ব্যথার সমস্যা নিয়ে দেখাতে আসে। তো হার্টের কিছু স্পেসিফিক রিপোর্ট করা হয়, তার সঙ্গে সঙ্গে লাংসের কিছু রিপোর্ট করা হয়, কিন্তু সমস্ত রিপোর্টই আমাদের কাছে নর্মাল নিয়ে আসে, অথচ তার বুকে ব্যথার কমপ্লেন যেতেই চাই না। আমরা মেডিসিন সিলেকশন করে আমরা দেখি যে আস্তে আস্তে কমে যায়, কিন্তু ডায়াগনোসিস পরবর্তীকালে আমরা দেখি যে ডায়াগনোসিস ঠিক অন্যরকম হয়। আমরা একটা মিসকনসেপশন থাকি যে এই ব্যথাটা সাধারণত হার্টের প্রবলেমের জন্য হয়। আজকে যে ফ্যাক্টরটি আমরা আলোচনা করতে চাইছি, রিবসে ইনফ্লামেশন, আমাদের বুকের যে হাড় আছে সেখানে যদি কোনো কারণবশত সেটা ইনফ্লামেন্ট হয়ে যায়, রিবস হার্টস, তার জন্য কিছু সমস্যা হয়, সেটাকে বলা হয় মেডিকেল টার্মে কস্টোকন্ড্রাইটিস। তো কস্টোকন্ড্রাইটিস ভেরি কমন, স্পেশালি অ্যাট দ্য এজ অফ অ্যাবাভ 40 ইয়ার্স, এবং ফিমেলদের ক্ষেত্রেও সব থেকে বেশি কমন দেখতে পাওয়া যায়, কিন্তু সাধারণত এখন ইয়াংরা বা চিলড্রেনরাও এই প্রবলেমে সাফারিং হচ্ছে। যদি প্রপার টাইমে বা প্রপার মেডিসিন ঠিকঠাক করে খাওয়া হয় তাহলে ডেফিনেটলি এই সমস্যা 100% কিউরেবল হবে। কিন্তু এটা নিয়ে একটা মিসকনসেপশন থাকে হার্ট ডিজিজের সঙ্গে, কারণ বেসিক্যালি এই প্রবলেমটা লেফট সাইডেই সব থেকে বেশি আমাদের কাছে পেশেন্টরা বলে। 90% ক্ষেত্রে লেফট সাইডের রিবসই সব থেকে বেশি এফেক্ট হয় এই কস্টোকন্ড্রাইটিস। তো আজকে আপনাদের সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই শেয়ার করার জন্য। তার কারণ হচ্ছে এই প্রবলেমে ম্যাক্সিমাম লোকে এই সমস্যায় ভুগছে এবং ঠিকঠাক ডিসিশন নিতে পারে না যে আমরা কোন ডাক্তার কি মেডিসিন খাবো। অন্তত এই ভিডিও দেখার পর ডেফিনেটলি বুঝতে পারবে যে কি ধরনের ট্রিটমেন্ট করলে এই সমস্যা কমবে। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। কস্টোকন্ড্রাইটিস একটা কি ইনফ্লামেশন অফ কার্টিলেজ। কার্টিলেজটা কোথায় থাকে? একটা কানেক্ট করে রিবস এবং স্টার্নামের সঙ্গে, যে জায়গাতে কানেক্ট হয় সেই জায়গাতে ইনফ্লামেশন হয়। নর্মালি এই জায়গাটা একটা স্টার্নাম থাকে, দুটো সাইডে কিন্তু আমাদের রিবস থাকে। যদি এই জায়গাতে যে জায়গাতে কানেক্ট হচ্ছে সে কানেকটিভ রিজনে যদি কোনো কারণবশত ইনফ্লেম করে বা ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা কস্টোকন্ড্রাইটিস বলা হয়। এই এরিয়াটাকে কি বলা হয়? কস্টো স্টার্নাল জাংশন বলা হয়। এবং ব্যথাটা শার্প অ্যাকিং পেন থাকে, প্রেশার একটা চেস্টে থাকে, মনে হয় যেন বুকে হার্ট অ্যাটাক করছে, এবং আমরা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা মিসকনসেপশন হয় হার্ট অ্যাটাক নিয়ে। কজেশন কি আছে, কারণ কি? এটা স্পেসিফিক কিছু কারণ আছে যে কারণগুলোর জন্য এই কস্টোকন্ড্রাইটিস বা ইনফ্লামেশন অফ রিবস সব থেকে বেশি দায়ী। সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। সব থেকে বেশি কারণ হচ্ছে রিপিটেটিভ ট্রমা বা স্ট্রেন। যদি কোনো কারণবশত এই জায়গাতে হয় তাহলেও এই সমস্যা হতে পারে। সাধারণত কাদের হয় সব থেকে বেশি? যারা লেবার ক্লাস আছে বা ওয়েট লিফটিং করে তাদের ক্ষেত্রে বেশি হয়, বা যারা রয়িং করে বা করাত দিয়ে কাটে সবসময় কাট ফাট, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি হয়। তার কারণ হচ্ছে যে এটা আপার বডি মুভমেন্ট হয় এবং প্রেশারটা পড়ে স্টার্নাম এবং রিবসের জাংশনে সব থেকে বেশি প্রেশার পড়ে, তার জন্য এই জায়গাটা ইনজিওর হয় এবং তার পরবর্তীকালে ইনফ্লামেশন হয়, তার জন্য কস্টোকন্ড্রাইটিস হতে পারে। দ্বিতীয় হচ্ছে চেস্ট ইনজুরি একটা হতে পারে। ডিরেক্টলি যদি কেউ চেস্টে আঘাত করে বা কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয়, বা স্পোর্টসম্যান যারা আছে, যারা বক্সিং করে বা অন্য কোনো স্পোর্টসম্যান আছে, তাদের যদি আঘাত লাগে তাতেও কিন্তু এই প্রবলেমটা স্পেশালি দেখা যায়। 3 নম্বর, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ। যদি কোনো কারণবশত লং টাইম ধরে একটা কাশির মধ্যে থাকছে, কনস্ট্যান্ট একটা কাফ, এবং এটা কাফের জন্য যখন জোরে কাশির, তার জন্য এই কস্টো স্টার্নাল জাংশনটাতে প্রেশার ক্রিয়েট করে, এবং কনস্ট্যান্ট কাশির জন্য আস্তে আস্তে প্রেশারে পড়ার জন্য কি হয়, জায়গাটা ইনজিওর্ড হয় এবং ইনফ্লামেশন হওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি থাকে। 4 নম্বর হচ্ছে ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হতে পারে। এটা রেয়ারলি, বাট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা পোস্ট সার্জিক্যাল কোনো ইনফেকশন হওয়ার পরে কিন্তু এই ধরনের ভাইরাল বা অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এই কস্টোকন্ড্রাইটিস আসতে পারে। 5 নম্বর, আর্থ্রাইটিস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ বলতে পারেন এই ধরনের কস্টোকন্ড্রাইটিস। আর্থ্রাইটিসের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ভেরি ইম্পর্টেন্ট, অস্টিও আর্থ্রাইটিস ভেরি ইম্পর্টেন্ট, এবং অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজেশন এই কস্টোকন্ড্রাইটিসের জন্য। 6 নম্বর হচ্ছে পোস্ট সার্জিক্যাল স্ট্রেন আফটার চেস্ট, কোনো সার্জারি যদি হয়ে থাকে তার জন্য স্ট্রেন অনেক সময় হওয়ার জন্য এই সমস্যা কিন্তু আসতে পারে, কস্টোকন্ড্রাইটিসের সমস্যা। 7 নম্বর, টিউমার ভেরি রেয়ার, কিন্তু টিউমারও একটা বিনাইন বা কোনো ম্যালিগনেন্টি টিউমার চেস্ট ওয়ালে বা কোনো জায়গাতে হয়েছে, তার জন্য সেকেন্ডারি ইনফেকশন হিসেবে কস্টোকন্ড্রাইটিস হতে পারে, যেটা কস্টো স্টার্নাল জাংশনে এফেক্ট করতে পারে।
8 নাম্বার হচ্ছে পুয়ার পোস্টার। আমাদের বসার যদি কোনো টেকনিক একটু ভুল হয়, যদি আর যারা সামনে ঝুঁকে বসে, বেশিরভাগ যারা টেবিলে কম্পিউটার বা টেবিলে কাজ করে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। সিটিং ফরওয়ার্ড যারা থাকে ডেস্কে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি এই সমস্যা থাকে। লং টাইম ধরে যখন এরকম বসার পর থেকে একটা মাইনর ইনজুরি হতে পারে কষ্ট স্টার্নাল জাংশনে, এবং এতে কিন্তু ইনফ্লামেশন হয়ে কোস্টোকন্ড্রাইটিস আসতে পারে। 9 নাম্বার হেভি লিফটিং বা পুশিং ক্যান স্ট্রেন চেস্ট ওয়াল এবং কার্টিলেজ। যারা প্রচুর হেভি লিফট করে বা পুশ করে, প্রচন্ড জোরে হয়তো কোনো পুশ করে, কনস্ট্যান্ট যাদের প্রফেশন এটা আছে, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি কমন এই ধরনের কোস্টোকন্ড্রাইটিসের। 10 নম্বর একটা স্ট্রেস বা টেনশন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন একটা ফ্যাক্টর হতে পারে। তার কারণ হচ্ছে যে নিউরোলজিক্যাল একটা এফেক্ট হয় এটা, এবং তার জন্য অনেক সময় এই কোস্টোকন্ড্রাইটিস আসতে পারে। এজগত যেটা বললাম যে মোর দেন 40 ইয়ার্স এর ক্ষেত্রে সব থেকে বেশি হয়, কিন্তু চিলড্রেনের ক্ষেত্রে হয়, এবং সেক্সের দিক থেকে ফিমেলদেরও সব থেকে বেশি দেখা যায়। তো টোটাল যে 10টা বা 11টা কারণের কথা বললাম, সাধারণত 99% ক্ষেত্রে কোস্টোকন্ড্রাইটিসের জন্য এই 11টা কারণই দায়ী। আমরা যদি দেখি যাদের ক্ষেত্রে এই বুকে ব্যথার সমস্যা, অন্তত হার্টের বা লাংসের কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে আমরা অন্তত বলতে পারবো যে এটা কোস্টোকন্ড্রাইটিস থেকে আসছে। আমরা যদি একটু তার হিস্ট্রি বা তার এক্সাইটিং কজ আমরা নিতে চাই, তাহলে অবশ্যই এই 11টা ফ্যাক্টরের মধ্যে কোনো একটা ফ্যাক্টর অবশ্যই পাবো আমরা। এবার আমরা আলোচনা করব সিমটম, লক্ষণ কি কি নিয়ে আসবে। কোস্টোকন্ড্রাইটিসের রোগীরা সাধারণত যে লক্ষণ নিয়ে আসবে, একটা সার্ভ অ্যাকিং, প্রেসার, চেস্ট বলে একটা প্রচন্ড প্রেসার থাকবে, স্পেশালি লেফট সাইড অফ চেস্ট বেশি এফেক্টেড থাকবে, এবং ব্রেস্ট বোন যেটা রিপসে হয় এর জন্য একটা বোথ সাইডে একটা পেন আসতে পারে। টেন্ডারনেস থাকবে ওভার দ্য কোস্টোস্টার্নাল রিজন, যে জায়গাতে ব্যথা হাত দিলে কিন্তু ব্যথা করবে, প্রেস ক্রিয়েট করলে কিন্তু ব্যথা করবে, এটাকে ওই জায়গাতে কারণ হচ্ছে ইনফ্লামেশন যেহেতু আছে, তার জন্য ওই জায়গাতে প্রেসার করলে কিন্তু একটা ব্যথার পেশেন্টরা বলবে। অনেক সময় ফুলেও যায়, সোয়েলিং থাকতে পারে, যদি খুবই বেশি আকারে হয় তাহলে সোয়েলিংও থাকতে পারে বা রেডনেসও থাকতে পারে। যে ব্যথাটা 3 নম্বর হচ্ছে, যে ব্যথাটা হবে সে ব্যথাটা বাড়বে কোনো অ্যাক্টিভিটি বা কোনো মুভমেন্ট করলে, যেমন ডিপ ব্রিথিং যদি নেয় তাহলে বাড়তে পারে, কাফিং, কাশতে গেলে বা হাঁচি হলে, বা আপার বডি অ্যাক্টিভিটি যদি কোনো মুভমেন্ট কিছু হয়, বা সামনের দিকে ঝুঁকলে একটা পেন কনস্ট্যান্টলি থাকবে, স্পেশালি সামনে বসতে গেলে একটা পেন থাকবে, কোনো রকম ভাবে পেশেন্ট বেন্ডিং ফরওয়ার্ড হতে পারবে না, তার জন্য একটা সেন্সিটিভ বা পেনফুল এটা থাকবে। 4 নম্বর পেন দ্যাট স্পেশালি পেন রিলিভ অ্যাট রেস্ট, এটাই সব থেকে ইম্পর্টেন্ট, হার্টের সঙ্গে এটা থাকবে। সিমটম সাধারণত বডি যখন রেস্টে থাকে অনেকটা কিন্তু ব্যথা কমবে, এবং ব্যথাটা ইন্টারমিটেন্ট টাইপের থাকবে, অনেক সময় ব্যথা আসছে যাচ্ছে এরকম একটা হিস্ট্রি রোগীরা দেবে। সাধারণত কোস্টোকন্ড্রাইটিসের জন্য কোনো রকম ফিভার, কাফ, শর্টনেস অফ ব্রেথ হয় না, জ্বর খুব কম হয়, অনেক সময় আসতে পারে, কিন্তু কাশি বা শ্বাসকষ্ট বা হার্ট প্যালপিটেশন এই ধরনের সমস্যা কিন্তু কোস্টোকন্ড্রাইটিসে হয় না, যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হেল্প করবে ইন কেস অফ হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যার জন্য। তো টোটাল যে কয়েকটা 6টা সিমটমের কথা বললাম, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সিমটমগুলোর লক্ষণগুলো আমরা যদি দেখতে পাই তাহলে অবশ্যই কোস্টোকন্ড্রাইটিস আমরা সন্দেহ করব, এবং অবশ্যই কোস্টোকন্ড্রাইটিসের মেডিসিন যদি খান 100% আমাদের কোস্টোকন্ড্রাইটিস সুস্থ হবে। হাউ টু প্রিভেন্ট, ন্যাচারাল প্রসেসে আমরা কি করে প্রিভেন্ট করব। প্রথমত হচ্ছে একটা অ্যাভয়েড রিপিটেড চেস্ট স্ট্রেন, যারা খুব ভারী কাজ করে বা চেস্টে প্রেশার, সেটাকে অ্যাভয়েড করতে হবে। লিমিট একটা অবশ্যই একটা ওয়েট লিমিট মেনটেন করতে হবে, আপার চেস্ট মাসলকে রেস্ট দিতে হবে, এবং কোনো রকমের পুশিংটা থেকে আমাকে গ্যাপ দিতে হবে, এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইউজ প্রপার টেকনিক ইন এক্সারসাইজ, যারা এক্সারসাইজ হার্ড এক্সারসাইজ করছে, অনেক সময় ভুল কিছু এক্সারসাইজের জন্য মাইনার একটা ইনজুরি হতে পারে কোস্টোস্টার্নাল জাংশনে, তার জন্য ইনফ্লামেশন হওয়ার জন্য এই সমস্যা আসতে পারে। তো একটা প্রপার ওয়েতে একটা এক্সারসাইজ করতে হবে, যেটা ওয়ার্ম আপ বা স্ট্রেস এই ধরনের একটা প্রপার ওয়েতে যদি আমি এক্সারসাইজ করি, তাতেও কিন্তু অনেকটা রিলিফ আস্তে আস্তে কমতে থাকবে, বা স্টার্নাম বা রিপসের যে জাংশনটা সেটাতে ইনফ্লামেশন হবে না, এতে কিন্তু কোস্টোকন্ড্রাইটিস কমবে। 3 নম্বর হচ্ছে আমরা বসা পশ্চারটা আমাকে ঠিক করতে হবে, স্ট্রেট, আমরা কোনো রকম ভাবে বেন্ডিং ফরওয়ার্ড আমরা হব না, এতে প্রেসার ক্রিয়েট করে, আমরা স্ট্রেট ফরওয়ার্ড অবশ্যই কিন্তু বসবো, এতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোস্টোকন্ড্রাইটিস কমানোর জন্য। 4 নম্বর একটা হেভি ওয়েট লিফটিং অ্যাভয়েড করতে হবে, স্পেশালি যারা লেবার ক্লাস বা যাদের ক্ষেত্রে সব থেকে বেশি হচ্ছে, হেভি ওয়েট লিফটিংটা অ্যাভয়েড না করলে কোস্টোকন্ড্রাইটিস সারানো খুব শক্ত হয়ে যায়। 5 নম্বর ম্যানেজ রেসপিরেটরি ইনফেকশন, আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যারা কাশতে প্রচুর লং টাইম ধরে একটা কাশি হয়, ব্রঙ্কাইটিস বা অন্য কোনো কাশি, তাদের ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন হিসেবে কোস্টোকন্ড্রাইটিস আসতে পারে, কারণ কাশির জন্য মাইনর ইনজুরি হতে পারে। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে রেসপিরেটরি প্রবলেম ট্রিট করতে হবে। অ্যাভয়েড ট্রমা টু চেস্ট, চেষ্টা করতে হবে অন্তত আমরা যদি রাস্তাঘাটে চলাফেরা করি, হেভি কিছু বুকের কিছু সাপোর্ট দিয়ে আমাকে ড্রাইভ করা বা অন্য কিছু, আমাকে যেন বুকে ইনজুরি না লাগে।
স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা করতে পারি, অবশ্যই টেনশন স্ট্রেস ম্যানেজমেন্ট, একটা যোগা বা রেগুলার ফিজিক্যাল একটা এক্সারসাইজ বা কাউন্সিলিং করা, এটা আমরা করলেও অনেকটা কিন্তু কমবে। তো এই ফ্যাক্টরগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যানেজমেন্ট বা প্রিভেনশন অফ কস্টোকন্ড্রাইটিস। আমরা যদি এগুলো প্রথম থেকে মানি এবং যাদের ক্ষেত্রে কস্টোকন্ড্রাইটিস হয়েছে তারা যদি এগুলো মানে, তাহলে ডেফিনেটলি কস্টোকন্ড্রাইটিসের সমস্যা কিন্তু কমবে। লাস্টলি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি হোমিওপ্যাথি কি ট্রিটমেন্টের জন্য আছে। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দারুণ দারুণ ওষুধ আমাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে আছে। আমরা যে ওষুধগুলো আছে দারুণ রেসপন্স করে, ইভেন দেখা গিয়েছে একটা কিংবা দুটো ওষুধ সাফিসিয়েন্ট ফর কমপ্লিট কিওর অফ কস্টোকন্ড্রাইটিস। যেমন কি ওষুধগুলো সব থেকে ভালো, সব অ্যাকুট স্টেজে ব্রায়োনিয়া খুবই ভালো রেসপন্স করে। কখন আমি ব্রায়োনিয়া দেব, যখন একটা ব্যথা বুকে থাকবে, ব্যথাটা রিলিফ বা রেস্ট থাকবে, বা মুভমেন্ট করলে ব্যথা বাড়বে, গরম শেক দিলে বেটার ফিল করবে, একটু হালকা প্রেস করলে বেটার ফিল করবে, জলের পিপাসা বেশি থাকবে, পায়খানা শক্ত থাকবে, এবং এরকম যদি হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে, ব্রায়োনিয়া 30 পাওয়ার দিনে 4 বার করে 7 দিন আপনি দিন, আপনার আর অন্য কোনো ওষুধের প্রয়োজন পড়বে না, সম্পূর্ণভাবে কস্টোকন্ড্রাইটিস সুস্থ হবে। 2 নম্বর রাস্ট্রাক্স দিতে পারি আমরা কোন সময়টা, যখন একটা বুকে পেন থাকবে, যদি হিস্ট্রি অফ ইনজুরি একটা অনেক সময় থাকতে পারে, ব্যথাটা স্পেশালি অ্যাগ্রাভেট করবে বসলে বা রেস্ট নিলে, এবং কমবে যখন মুভমেন্ট করবে তখন কমবে, জলের পিপাসা মোটামুটি থাকবে, এবং একটা স্পেশালি এই ব্যথাটা সিজন একটা ইম্পর্টেন্ট ক্রিয়েট করে যায়, যে একটা র্যাম্প বা রেনি ওয়েদারে ব্যথা বাড়ে বা রেনি ওয়েদারে ব্যথা চলে আসে, তখন যদি একটা হিস্ট্রি এরকম দেয়, আমি রাস্ট্রাক্স 30 পাওয়ার দিনে 4 বার করে যদি 7 দিন দিই, তাতেও কিন্তু আস্তে আস্তে সমস্যা কমবে। 3 নম্বর আর্নিকা আমি কখন দিতে পারি। আর্নিকা স্পেশালি যদি কোনো ইনজুরি হয়ে থাকে, হিস্ট্রি অফ ইনজুরি বা স্ট্রেন থাকে কোনো কারণবশত, তখন আমি একটা আর্নিকা আমি দিতে পারি 30 পাওয়ারের। আর্নিকা দিলে ইনজুরিটা কভার করবে, অন্তত দিনে 4 বার করে আর্নিকা মন্টানা 30 পাওয়ার 7 দিন চালালেও কিন্তু যে ইনজুরির জন্য যদি কস্টোকন্ড্রাইটিস হয় সেটাও সম্পূর্ণভাবে সুস্থ হবে। আমরা রুটা দিতে পারি যদি ওই জায়গায় স্ট্রেন বা লিগামেন্টে কোনো প্রবলেম হয়ে যায়, বা প্রেস অনেক দিন ধরে লং যাবত ধরে ইনজুরি হয়েছে, তার জন্য আমরা রুটা গ্রাভিলোন্স দিতে পারি 30 পাওয়ার, দিনে 4 বার 7 দিন চালান, আপনার সমস্ত সমস্যা রিমুভ হবে। তারপরে কি ফসফরাস আমরা দিতে পারি। ফসফরাস ইজ এক্সেলেন্ট রেমেডি, স্পেশালি কাদের ক্ষেত্রে যারা একটু লং পেশেন্ট, যারা একটু লম্বা পেশেন্ট, একটু সামনে ঝুঁকে হাঁটতে পছন্দ করে, সামনে অল্পতেই ঝুঁকে যায়, সেসব রোগীরা, পেন একটা থাকে, পেন স্পেশাল রিলিফ বাই ঠান্ডা অ্যাপ্লিকেশন রিলিফ হয়, গরম অ্যাপ্লিকেশনে বেড়ে যায়, নোনতা বা মাংসের প্রতি একটা টেন্ডেন্সি থাকে খাবারের প্রতি, এরকম যদি একটা হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে, আমি ফসফরাস 30 পাউডার পোটেন্সি দিনে 4 বার করে 5 থেকে 6 দিন দিলেও আস্তে আস্তে সমস্ত কস্টোকন্ড্রাইটিসের প্রবলেম কিন্তু সুস্থ হবে। ক্যালকেরিয়া ফ্লোর আমি দিতে পারি যখন রাস্ট্রাক্স দেওয়ার পর, বা অ্যাকুট স্টেজে রাস্ট্রাক্স যেমন আছে, সেম ক্রনিক স্টেজে আমাদের যদি এরকম হিস্ট্রি অনেকদিন যাবত 2 বছর বা 1 বছর যাবত এই সমস্যা নিয়ে আসছে, বলবে ডাক্তারবাবু একটা আমরা পড়ে গেছিলাম বা আঘাত লেগেছিল, একটা বা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরকম যদি কোনো হিস্ট্রি আমাদের কাছে থাকে, তার সাথে যদি গরমে একটু রিলিফ ফিল করে, তাহলে আমি ক্যালকেরিয়া ফ্লোর আমি দিতে পারি 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালেও আস্তে আস্তে কস্টোকন্ড্রাইটিসের সমস্যা সম্পূর্ণভাবে সুস্থ হবে। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে র্যানিনকুলাস বালবোসাস, স্পেসিফিক রেমেডি ফর কস্টোকন্ড্রাইটিস। স্পেশাল বুকে যে রিপসে যে ব্যথা হয়, দারুণ মেডিসিন কস্টোকন্ড্রাইটিসের জন্য। আমরা যত জনকে দিয়েছি র্যানিনকুলাস সবাই রিলিভ হয়েছে, এবং এখন পর্যন্ত আমি ফেলিওর হয়নি এই ওষুধে। আপনারা 30 পোটেন্সি দিনে 4 বার করে যদি 7 দিন চলে, এই সমস্যা সম্পূর্ণভাবে সুস্থ হবে। বুকে একটা পেন, বেন্ডিং ফরওয়ার্ডসে রিলিফ, বেন্ডিং ফরওয়ার্ডসে বেড়ে যাচ্ছে ব্যথা, এবং তার সাথে সাথে গরম শেক বা একটু রেস্ট নিলে ব্যথা বেটার ফিল করে, এরকম যদি হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই কিন্তু র্যানিনকুলাস বালবোসাস 30 পোটেন্সি দিনে 4 বার করে আমি অন্তত 7 দিন যদি চালাই, তাহলে 100% সমস্যার সমাধান হবে। একটা ওষুধ আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব, অলসো গুড রেমেডি, কারণ কাটিলেজে খুব ভালো কাজ করে, এবং ক্যালকেরিয়া কার্ব মোটাসোটা যারা পেশেন্ট বা একটু থলথলে যারা পেশেন্ট, একটু ডিমের প্রতি চাহিদা আছে এবং অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব দারুণ রেসপন্স করে। 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন চালালেও তারা আস্তে আস্তে সম্পূর্ণ সমস্যা কস্টোকন্ড্রাইটিসের সমস্যা সম্পূর্ণ সুস্থ হবে। তো টোটাল যে হোমিওপ্যাথি ওষুধগুলোর কথা বললাম, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে ওষুধগুলো দারুণ রেসপন্স করেছে, কিন্তু অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি টোটালিটি অফ সিম্পটম ছাড়া ওষুধ দেওয়ার নিয়ম নেই। কিন্তু যেহেতু একটা ডিজিজ নিয়ে বললাম, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ওষুধ শেয়ার করলাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু সিমটম মিলিয়ে ট্রাই করবেন। ওষুধ অবশ্যই সাইড ইফেক্ট, কিন্তু তা বলে অনেক বেশি খাবেন না, যেরকম নিয়ম বললাম সেরকম। প্রয়োজনে আপনারা কমেন্ট করতে পারেন, বা নিয়ারেস্ট কোনো ভালো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারেন, আপনাকে ডেফিনেটলি বেটার কোনো সাজেশন দেবে।
তো আজকে আপাতত এটুকুই। সবাই থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা সবাই মিলে করুন এবং অবশ্যই শেয়ার করুন, কারণ প্রচুর লোকের মধ্যে এই সমস্যা আছে, প্রচুর লোক এই প্রবলেমে ভুগছে। অন্তত এই ভিডিও দেখার পরে কেউ না কেউ এই সমস্যায় উপকৃত হবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।